ফাইনাল রিভিশন ক্লাস 3 অর্থাৎ শেষ রিভিশন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। প্রথমে হচ্ছে আমি ক্ষমা প্রার্থী যে আমাদের ক্লাসে শুরু করতে একটু দেরি হয়ে গেছে, তোমরা একটু দ্রুত জয়েন করে ফেলো। এটাই হচ্ছে আমাদের লাস্ট ক্লাস, এরপর যুক্তিবিদ্যা ফার্স্ট পেপারে আর কোনো ক্লাস হবে না, তো তোমরা একটু দ্রুত জয়েন করে ফেলো। আমাদের জাস্ট দুইটা অধ্যায় বাকি আছে, একটা হচ্ছে যুক্তিবিদ্যা পরিচিতি আর আরেকটা অধ্যায় হচ্ছে অবরোহ অনুমান। এই দুটো অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ, তো তোমরা একটু দ্রুত জয়েন হয়ে যাও। একটু দ্রুত জয়েন হয়ে যাও, আমরা সময় নষ্ট না করে ক্লাসটা তাড়াতাড়ি শুরু করব। আচ্ছা, রূপা মোর্শেদ নুসরান, ওয়ালাইকুম আসসালাম, একটু দ্রুত জয়েন হয়ে যাও। ওকে, একটু দ্রুত আমরা শুরু করব। আমরা দেখো, আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে হচ্ছে যুক্তিবিদ্যা পরিচিতি নিয়ে এটা নিয়ে একটু আলোচনা করব, এরপর আমরা ষষ্ঠ অধ্যায়ে চলে যাব। দেখো, ষষ্ঠ অধ্যায়টা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায়টা একটু জাস্ট আমাকে একটু তোমরা হচ্ছে সময় দিবা, আমি একটু তোমাদের এই অধ্যায়টা একটু জাস্ট যেই যে জায়গাগুলোতে পেজ আছে আমি এগুলো একটু তোমাদের সলভ করে দিব। এখন ফার্স্ট চ্যাপ্টার আর হচ্ছে সিক্স চ্যাপ্টার এই দুইটা আমরা পড়ে ফেলবো। আচ্ছা, তো এর আগে তোমরা একটু আমাকে বলো তো, আমি যে এই যে চারটা অধ্যায়ের যে পিডিএফ দিছি, এই পিডিএফটা পড়ে তোমাদের কেমন মনে হয়েছে বলো তো? এখন একটা কি তোমাদের মধ্যে ওই জোশটা আসছে? একটু বলো তো, ওই জোশটা কি আসছে? বলো বলো বলো, বলো তো। আচ্ছা, তোমরা একটু দ্রুত মেনশন দিয়ে দাও আর ক্লাসটা শেয়ার করে দাও, ধুমসে ক্লাসটা শেয়ার করে দাও। ওকে, হ্যাঁ, কোন অধ্যায় থেকে কয়টা এমসিকিউ আসবে বলে দিব, লাস্ট ক্লাস তো, এখানে সব ডিটেলসে বলে দিব, আমি সব বলে দিব। হ্যাঁ, টেলিগ্রামে দিয়ে দিব টেলিগ্রামে দিয়ে দিব, ক্লাস শেষ হলে দিয়ে দিব পিডিএফ গুলা। ওকে ওকে, তাহলে চলো এবার হচ্ছে কি যুক্তিবিদ্যা পরিচিতি। আমরা হচ্ছে কি করব, এই অধ্যায়ের হচ্ছে কি করি, এমসিকিউ গুলো পড়া শুরু করে দিই, চলো। ওকে, এবার দেখো, যুক্তিবিদ্যার ইতিহাসকে আমরা কয়টি যুগে ভাগ করতে পারি? যুক্তিবিদ্যার ইতিহাসকে আমরা কয়টি যুগে ভাগ করতে পারি, এটা উত্তর করো। যুক্তিবিদ্যার ইতিহাসে আমরা কয়টি যুগকে ভাগ করতে পারি? ইতিহাস পরিণতির ক্লাস হবে, ইতিহাস পরিণতি ক্লাস হবে। এখন যুক্তিবিদ্যা ক্লাস করো। আর পিডিএফ কিভাবে নিবা এটা আমি ক্লাসের শেষে বলে দিব, পিডিএফ কিভাবে পাবা আমি ক্লাসের শেষে বলে দিব। আপাতত তোমরা আমাদের যে এই দুইটা অধ্যায় বাকি আছে এই দুইটা অধ্যায়ের উপরে ফোকাস করো। আমরা এই দুইটা অধ্যায় খুব ভালোভাবে শেষ করে আমাদের যুক্তিবিদ্যা প্রথম পত্রে 6টা অধ্যায়ই শেষ করে ফেলবো দ্রুত। ওকে ওকে ওকে, চারটি বলছে, একের খ। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে অনেকেও ভুল সঠিক উত্তর দিচ্ছে, বাট এটা নিয়ে একটা কনফিউশন, অনেকে মন্তব্য করে যুগ তো 3টা, একটা হচ্ছে কি তোমার হচ্ছে প্রাচীন যুগ, একটা মধ্যযুগ, একটা আধুনিক যুগ, বাট ব্যাপারটা আসলে এমন না। আধুনিক যুগের পরেও আরেকটা যুগ আছে, সেই যুগের নাম কি? সমকালীন বা সাম্প্রতিক যুগ। তো যুক্তিবিদ্যার হচ্ছে ইতিহাসকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? 4 ভাগে ভাগ করতে পারি। আচ্ছা, আমি এই কার্ডটা ইউজ করি। কয় ভাগে? 4 ভাগে হচ্ছে আমরা কি ভাগ করতে পারি। ওকে, এরপর পরেরটা দেখো, পরেরটা হচ্ছে যে যুক্তিবিদ্যা দর্শনের কোন শাখার অংশ? যুক্তিবিদ্যা দর্শনের হচ্ছে কোন শাখার অংশ? মূল্যবিদ্যা শাখার অংশ।
যুক্তিবিদ্যা দর্শনের মূল্যবিদ্যা শাখার অংশ। কোন শাখার? মূল্যবিদ্যা শাখার অংশ হচ্ছে কি আমার যুক্তিবিদ্যা। যুক্তিবিদ্যা দর্শনের কোন শাখার অংশ? মূল্যবিদ্যা শাখার অংশ। ওকে, এরপরে সত্য, সুন্দর ও মঙ্গলের আদর্শ নিয়ে দর্শনের কোন শাখা আলোচনা করে? এটা কি হবে? এটা কি হবে? এটা হচ্ছে হবে মূল্যবিদ্যা। কারণ কি? কারণ হচ্ছে এই যে মূল্যবিদ্যা যে আছে, এই মূল্যবিদ্যার কাজই হচ্ছে কি? কাজই হচ্ছে এই সত্য, সুন্দর আর মঙ্গলের আদর্শ নিয়ে কাজ করা। ওকে, এরপর দেখো যে যুক্তিবিদ্যার জনক কে। আচ্ছা ঠিক আছে, তোমাদের যুক্তিবিদ্যার জনক হচ্ছে কে? যুক্তিবিদ্যার জনক হচ্ছে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল হচ্ছে যুক্তিবিদ্যার জনক। যুক্তিবিদ্যার জনক কে? গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। তোমাদের বন্ধু বান্ধবদের একটু মেনশন করে দাও, কারণ এই ক্লাসটা লাস্ট ক্লাস, সব থেকে বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। এখানে আমরা এমসিকিউ সিকিউ পড়ার পরে আমি তোমাদের একটা ভালো একটা গাইডলাইন দিয়ে দেবো, পরীক্ষার হলে কিভাবে কি করবা সবকিছু বলে দিব। তো তাড়াতাড়ি সবাইকে জানাই দাও। আচ্ছা, এবার যুক্তিবিদ্যার প্রথম প্রচলন কোথায় হয়? যুক্তিবিদ্যার প্রথম প্রচলন হয়েছে কোথায়? গ্রিসে। কোথায় হয়েছে? গ্রিসে। যুক্তিবিদ্যার প্রথম প্রচলন হয় কোথায়? গ্রিসে। এরপর যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ কি? যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লজিক। কি হবে? লজিক হবে। যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ আমার লজিক। ওকে, এবার হচ্ছে লজিক শব্দটি কোন শব্দ থেকে এসেছে? আচ্ছা, এখানে একটা তোমাদের কনফিউশন লাগতে পারে গ আর ঘয়ের মধ্যে, বাট ভাইয়া একটা জিনিস ক্লিয়ার করে দেই, লজিক শব্দটি এসেছে লোজাইক থেকে। আর এই যে লোজাইক শব্দটা আছে, এই শব্দটা হচ্ছে লোগোস শব্দের বিশেষণ। তার মানে তোমরা হচ্ছে কি, তোমরা সবার আগে প্রায়োরিটি দিবা এই লোজাইককে। এইটা যদি অপশনে না থাকে তাহলে লোগোস উত্তর হবে। মানে কি, এটা একটু কিন্তু কনফিউজিং প্রশ্ন। আমি কি বললাম? ভাইয়া কি বলছে? ভাইয়া বলছে যে দুইটাই হচ্ছে ঠিক আছে, বাট প্রায়োরিটি লিস্টে সবার আগে যদি দুইটাই থাকে তাহলে লোজাইক হবে। আর যদি লোজাইক না থাকে, অন্য কিছু থাকে, তাহলে আমরা উত্তর করব কি? লোগোস। মানে এটা থাকবে প্রায়োরিটি লিস্টে 1 নম্বরে, এটা থাকবে প্রায়োরিটি লিস্টে 2 নম্বরে। এটা 1 নম্বরে, এটা 2 নম্বরে। অ্যাকাউন্টিং ক্লাসও হচ্ছে, অ্যাকাউন্টিং ক্লাসও হচ্ছে। শুরু হবে এখনই। তোমাদের অ্যাকাউন্টিং এর বস রাকিব স্যারের ক্লাসে যারা কমার্সের আছো তারা হচ্ছে চলে যাও, তোমাদের অ্যাকাউন্টিং এর ক্লাস হবে। ওকে, এরপরে প্রশ্নটা দেখো। এরপরে প্রশ্নটা হচ্ছে এই যে লজিক শব্দটির উৎপত্তি হয়েছে কোন শব্দ হতে? দেখো এইখানে, দেখো এখানে কিন্তু কি বললাম তোমাদের, জাস্ট এই দুটো একটু কনফিউজিং প্রশ্ন একটু দেখো। ওইখানে কি বললাম যে ওই যে লজিক যেটা আছে কিন্তু লোজাইক থেকে এসেছে। এখন বলছে যে লজিক শব্দের উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে? স্বাভাবিকভাবে এটা কিন্তু লোজাইক হওয়ার কথা ছিল উত্তর, তাই না? কিন্তু তোমরা দেখো এখানে কি উত্তর, এখানে কি অপশনে লোজাইক আছে? লজিক ক আছে, কে ও আছে, এখানে তো ই নাই। তো এই তিনটা নাই, তো এখন নাই। আমার এখন কোনটা নিতে লাগবে? এই যে দেখো লোগোস এটা আছে না, এই যে, তখন এইটা উত্তর হবে। এই কনফিউশনটা আশা করি তোমাদের ক্লিয়ার করতে পারছি। লোজাইক থাকলে ওইটা আগে আসবে, বাট যদি দেখো যে লোজাইকটা নাই, এখন আমার কিন্তু উত্তর নিতে লাগবে, তাহলে আমি কোনটা উত্তর নিব? তখন আমাকে এইটা উত্তর নিতে লাগবে, লোগোস। আশা করি এটা ক্লিয়ার, আশা করি এটা বুঝছো। এইটার কনফিউশন ক্লিয়ার হইছে? কখন আমি লোজাইক উত্তর করব, কখন লোগোস উত্তর করব, বুঝছো? আশা করি ঠিক আছে। ওকে, কখন লোজাইক আর লোগোস ইউজ করব, আশা করি তোমাদের এটা নিয়ে সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। এরপরে এই যে লোগোস শব্দটি কোন ভাষা থেকে এসেছে? লোগোস শব্দটি কোন ভাষা থেকে এসেছে বলো? লোগোস ভাষা থেকে এসেছে বলো? লোগোস শব্দটি কোন ভাষা থেকে এসেছে? লোগোস শব্দটি এসেছে গ্রিক ভাষা থেকে। কোন ভাষা থেকে? গ্রিক ভাষা থেকে এসেছে লোগোস শব্দটি। এই যে লোগোস আছে, এই লোগোস কোথা থেকে আসছে? গ্রিক ভাষা থেকে লোগোস শব্দটি এসেছে। এইবার লোগোস শব্দের অর্থ কি? লোগোস শব্দের অর্থ কি? উত্তর করো তো, লোগোস শব্দের অর্থ কি? লোগোস শব্দের অর্থ কি? ভাই প্রশ্ন তোমাদের সহজ কঠিন মিলাই হবে, প্রশ্ন সহজ কঠিন মিলাই হবে। শামীম আহমেদ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ওকে, এটা হচ্ছে কি? এটা কি হবে? চিন্তা বা ভাষা হবে। কি হবে? চিন্তা বা ভাষা। এটা কি? চিন্তা বা ভাষা হবে। লোগোস শব্দের অর্থ হচ্ছে চিন্তা বা ভাষা। লোগোস শব্দের অর্থ হচ্ছে চিন্তা বা কি হবে? ভাষা হবে লোগোস শব্দের অর্থ। ওকে,
এরপরে দেখো ব্যুৎপত্তিগত অর্থের দিক থেকে আমার যুক্তিবিদ্যা কি? ব্যুৎপত্তিগত অর্থের দিক থেকে যুক্তিবিদ্যা হচ্ছে ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞান। কি হবে? ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান। ব্যুৎপত্তিগত অর্থের দিক থেকে যুক্তিবিদ্যা কি? ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান। জাবের ইসলাম কি কমেন্ট করছো দেখিনি তো ভাইয়া, আবার কমেন্ট করো। ওকে, এরপরে দেখো, এরপরে যুক্তিবিদ্যার চিন্তার অর্থ হলো এটা একটু দেখো, এটা একটু ভাবার বিষয় আছে। যুক্তিবিদ্যার চিন্তার অর্থ মূলত এটা দেখো, এটা হচ্ছে মূলত অনুমানমূলক চিন্তা। যুক্তিবিদ্যায় চিন্তার অর্থ হচ্ছে আমার কি? অনুমানমূলক চিন্তা। যুক্তিবিদ্যায় চিন্তার অর্থ হচ্ছে অনুমানমূলক চিন্তা। কি হবে? অনুমানমূলক চিন্তা হবে। কি এটা অনুমানমূলক চিন্তা। এটা উত্তর করো তো। যুক্তিবিদ্যায় চিন্তার অর্থ হচ্ছে অনুমানমূলক চিন্তা। কি হবে? অনুমানমূলক চিন্তা। ওকে, এরপরে এইবার অ্যারিস্টটল কোন যুগের দার্শনিক? এই যে যুক্তিবিদ্যার জনক যে অ্যারিস্টটল আছে, ইনি হচ্ছে প্রাচীন যুগের দার্শনিক। কোন যুগের? প্রাচীন যুগের দার্শনিক হচ্ছে কি আমার অ্যারিস্টটল। অ্যারিস্টটল হচ্ছে কোন যুগের? প্রাচীন যুগের দার্শনিক। এবার আসো গ্রিসের দার্শনিক কে? এই ভদ্রলোক যে অ্যারিস্টটল আছে, ইনি হচ্ছে কিসের দার্শনিক? গ্রিসের দার্শনিক। প্রাচীন যুগের হচ্ছে কি? প্রাচীন যুগের হচ্ছে কি তোমার কি? প্রাচীন যুগের গ্রিসের কথায় গ্রিসের দার্শনিক হচ্ছে অ্যারিস্টটল। কে হবে? অ্যারিস্টটল হবে। কে হবে এটা? অ্যারিস্টটল। ওকে, এরপরে দেখো এই যে অ্যারিস্টটল আছে, এই অ্যারিস্টটল প্রদত্ত যুক্তিবিদ্যাকে কি বলা হয়? অ্যারিস্টটল যে যুক্তিবিদ্যাটা প্রণয়ন করছে, এই যুক্তিবিদ্যাকে কি বলা হয় জানো? সাবেকি যুক্তিবিদ্যা। কি? সাবেকি যুক্তিবিদ্যা বলা হয়। কি যুক্তিবিদ্যা বলা হয়? অ্যারিস্টটল প্রদত্ত যুক্তিবিদ্যাকে বলা হয় আমার সাবেকি যুক্তিবিদ্যা। কি হবে? সাবেকি যুক্তিবিদ্যা। ওকে, এরপর দেখো এবার অ্যারিস্টটলের যুক্তিবিদ্যার চিন্তার মূল সূত্র কয়টা? এটা একটু উত্তর করো তো। এটা একটু উত্তর করো। অ্যারিস্টটলীয় যুক্তিবিদ্যার চিন্তার মূল সূত্র কয়টা বলো তো? মানে মূল সূত্র কয়টা? অ্যারিস্টটলীয় যুক্তিবিদ্যার মূল সূত্র কয়টা? অ্যারিস্টটলীয় যুক্তিবিদ্যার মূল সূত্র হচ্ছে আমার কয়টা বলো তো? চিন্তার মূল সূত্র হচ্ছে আমার চারটা। কয়টা হবে? চারটা হবে। চিন্তার মূল সূত্র হচ্ছে কয়টা হবে? চারটা হবে। চিন্তার মূল সূত্র হচ্ছে কয়টা? চারটা। এইবার এইটা দেখি কে কে পারে দেখি তো। যুক্তিবিদ্যার স্বতঃসিদ্ধ নিয়ম। স্বতঃসিদ্ধ নিয়ম কোনগুলো জানো? যেগুলো অলরেডি প্রমাণিত হয়ে গেছে, মানে আমরা যেগুলোকে কি চিরন্তন সত্য ধরে নিই। তো স্বতঃসিদ্ধ নিয়ম, এইগুলো যুক্তিবিদ্যার স্বতঃসিদ্ধ নিয়ম কোনগুলো বলো তো? যুক্তিবিদ্যার স্বতঃসিদ্ধ নিয়ম কোনগুলো বলো? এই যুক্তিবিদ্যার স্বতঃসিদ্ধ নিয়ম হচ্ছে কোনটা জানো? এই যে অভেদ নিয়ম যুক্তিবিদ্যার একটা স্বতঃসিদ্ধ নিয়ম। নির্মধ্যম বা মধ্যম রহিত নিয়ম যুক্তিবিদ্যার একটি স্বতঃসিদ্ধ নিয়ম। পর্যাপ্ত হেতু নিয়ম, এটাও হচ্ছে যুক্তিবিদ্যার একটি স্বতঃসিদ্ধ নিয়ম। এর সাথে আরেকটা আছে, সেটা হচ্ছে বিরোধ নিয়ম। কি নিয়ম? বিরোধ নিয়ম। ল অফ কন্ট্রাডিকশন। এই চারটা একটু মনে রাখবা যে এইগুলো হচ্ছে যুক্তিবিদ্যার স্বতঃসিদ্ধ নিয়ম। কি? যুক্তিবিদ্যার স্বতঃসিদ্ধ নিয়ম। এটা অভেদ নিয়ম, তারপর হচ্ছে নির্মধ্যম বা মধ্যম রহিত নিয়ম, পর্যাপ্ত হেতু নিয়ম, বিরোধ নিয়ম। এটা ক খ গ হবে। কি হবে? ক খ গই হবে। তারপর দেখো এবার যুক্তিবিদ্যায় অ্যারিস্টটলের ফর্মুলা কি? আচ্ছা, এটা উত্তরই চলে আসছে এখানে। ঠিক আছে, এটা দেখি। এটা হচ্ছে কি হবে? এটা হচ্ছে ডিকটিম দে ওমনি অ্যাড নুলো হবে। এটা কি হবে? ডিকটিম দে ওমনি অ্যাড নুলো। এটা হচ্ছে কি সবকিছু এবং কোনো কিছুই নয়। এর মিনিংটা হচ্ছে সবকিছু এবং কোনো কিছুই নয়। এটা যুক্তিবিদ্যার একটা হচ্ছে ফর্মুলা আর কি, অ্যারিস্টটলের একটা ফর্মুলা। সবকিছু এবং কোনো কিছুই নয়। সবকিছু এবং কোনো কিছুই নয়। এটা হচ্ছে কি যুক্তিবিদ অ্যারিস্টটলের ফর্মুলা। কি? ডিকটিম দে ওমনি অ্যাট নুলো। ওকে, ঠিক আছে, এটা গেল। এরপরে
এবার হচ্ছে অর্গানন, এই যে একটা গ্রন্থ, এই গ্রন্থটা হচ্ছে লেখক কে জানো? লেখক হচ্ছে অ্যারিস্টটল। এই অর্গানন গ্রন্থে মূলত এই যে অ্যারিস্টটল আছে যুক্তিবিদ্যা সম্পর্কে লিখেছেন, যুক্তিবিদ্যা সম্পর্কে মতামত দিয়েছেন এই অর্গানন গ্রন্থতে। কে? অর্গানন গ্রন্থতে যুক্তিবিদ্যা সম্পর্কে অ্যারিস্টটল মতামত দিয়েছেন। ওকে, এরপরে দেখো, এরপরে হচ্ছে মধ্যযুগীয় যুক্তিবিদ্যার জনক কে? মধ্যযুগীয় যুক্তিবিদ্যার জনক হচ্ছে আল ফারাবি। আল ফারাবিকে মধ্যযুগীয় যুক্তিবিদ্যার জনক বলা হয়। মধ্যযুগীয় যুক্তিবিদ্যার জনক বলা হয় আল ফারাবিকে। মধ্যযুগীয় যুক্তিবিদ্যার জনক বলা হয় কাকে? আল ফারাবিকে। কাকে আমার? আল ফারাবিকে। এবার হচ্ছে মধ্যযুগীয় যুক্তিবিদ্যায় কোন শ্রেণীর দার্শনিকদের ভূমিকা আছে? এইটা দেখি কে কে পারে। মধ্যযুগীয় যুক্তিবিদ্যায়, মধ্যযুগীয় যুক্তিবিদ্যায় কোন শ্রেণীর দার্শনিকদের ভূমিকা আছে? সেটা হচ্ছে কি হবে? এটা হচ্ছে স্কলাস্টিক হবে। কি হবে? স্কলাস্টিক। স্কলাস্টিক শ্রেণীদের ভূমিকা রয়েছে মধ্যযুগীয় যুক্তিবিদ্যায়। কোন শ্রেণীর দার্শনিকদের ভূমিকা রয়েছে? স্কলাস্টিক শ্রেণীর দার্শনিকদের ভূমিকা রয়েছে। কি? স্কলাস্টিক। কি হবে? স্কলাস্টিক শ্রেণীর দার্শনিকদের ভূমিকা রয়েছে মধ্যযুগীয় যুক্তিবিদ্যায়। কি হবে? মধ্যযুগীয় যুক্তিবিদ্যায় স্কলাস্টিক শ্রেণীর দার্শনিকদের হচ্ছে কি ছিল? ভূমিকা ছিল। ওকে, এইবার রেনেসা পরবর্তী সময়কে কোন যুগ বলে অভিহিত করা হয়? রেনেসা পরবর্তী সময়কে আমার আধুনিক যুগ বলে। রেনেসা পরবর্তী সময়কে কি বলে? আধুনিক যুগ বলা হয়। রেনেসা পরবর্তী সময়কে কি বলে আমার? আধুনিক যুগ বলে। কি যুগ? আধুনিক যুগ বলে। যেগুলো সহজ, এগুলো জাস্ট একবার পড়ে যাই, বুঝছো? এবার যুক্তিবিদ্যায় প্রতীকের ব্যবহার, প্রতীকের ব্যাপক ব্যবহার কোন যুগকে নির্দেশ করে? এটা মূলত হচ্ছে সমকালীন যুগকে নির্দেশ করে। সমকালীন যুগে হচ্ছে কি প্রতীকের ব্যাপক হচ্ছে কি ব্যবহার হয়েছিল। আচ্ছা, এইবার হচ্ছে এই যে এই সংজ্ঞাটা, এই সংজ্ঞা যদি প্রথম অধ্যায় থেকে আসে তাহলে এইটা খুবই গুরুত্বপূর্ণ। এই সংজ্ঞাটা মনে রাখবা। এই সংজ্ঞাটা মনে রাখবা যে বৈধ যুক্তি হতে অবৈধ যুক্তিকে পৃথক করার নীতি ও পদ্ধতিকে যুক্তিবিদ্যা বলে। কি? বৈধ যুক্তি হতে অবৈধ যুক্তিকে পৃথক করার নীতি ও পদ্ধতিকে যুক্তিবিদ্যা বলে। এটা কে বলছে? আই এম কপি। কে বলছে? আই এম কপি। সবাই বলো আই এম কপি। পরীক্ষা হলে কি কপি করবা নাকি? সবাই বলো আই এম কপি। এই কপি যে ভদ্রলোক আছে ইনি হচ্ছে এই সংজ্ঞাটা দিয়েছে। এই উক্তিটা হচ্ছে মনে রাখবা, এটা পরীক্ষা আসলেও আসতে পারে। ওকে, এরপরে যেটা সেটা হচ্ছে কি, এইবার আরেকটা আছে, সেটা হচ্ছে যুক্তিবিদ্যাকে চিন্তার বিজ্ঞান বলছে। যুক্তিবিদ্যাকে চিন্তার বিজ্ঞান বলছে হচ্ছে জোসেফ। কে বলছে? জোসেফ বলছে যুক্তিবিদ্যা হচ্ছে কি চিন্তার বিজ্ঞান। যুক্তিবিদ্যা হচ্ছে কি চিন্তার বিজ্ঞান। ওকে, এবার হচ্ছে কোন যুক্তিবিদ যুক্তিবিদ্যাকে বিজ্ঞান আর কলা, বিজ্ঞান যুক্তিবিদ্যাকে বিজ্ঞান আর কলা উভয়ই বলা হয়? এটা কে বলছে? এটা মূলত বলছে হচ্ছে তোমার মিলার হোয়েটলি। কে বলছে? মিলার হোয়েটলি বলছে। মিলার হোয়েটলি কে বলছে? যুক্তিবিদ্যাকে বিজ্ঞান ও কলা বলছে। আই এম কপি, আই এম কপি। আচ্ছা ঠিক আছে, এইবার যুক্তিবিদ্যা বিজ্ঞান আর কলা একে উভয়ই বলা হয়। কেন? কারণ যুক্তিবিদ্যা কি করে? চিন্তার নিয়মাবলী আবিষ্কার করে আর প্রমাণ করে, এই কারণে যুক্তিবিদ্যাকে বিজ্ঞান বলা হয়। তারপর যুক্তিবিদ্যার বৈধ অবৈধ যুক্তির পার্থক্য নির্দেশ করে, আর যুক্তির ব্যবহারিক ও প্রায়োগিক কৌশল নির্দেশ করে যুক্তিবিদ্যা। এই জন্য এটা তিনটাই হবে। যুক্তিবিদ্যা বিজ্ঞান আর কলা হচ্ছে উভয়ই, এই কারণে বলে এদেরকে। ওকে, এটা গেল। এরপর বলছে যুক্তিবিদ্যাকে কলা বলা হয় কেন? কলাবিদ্যা বলা হয় কেন? যুক্তিবিদ্যাকে এই কারণে কলাবিদ্যা বলা হয় কারণ যুক্তিবিদ্যা যে জ্ঞানটা আছে এই জ্ঞানটাকে বাস্তবে প্রয়োগ করে। যুক্তিবিদ্যা কি? জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করে বলে যুক্তিবিদ্যাকে কলাবিদ্যা বলা হয়। যুক্তিবিদ্যাকে কলাবিদ্যা কেন বলা হয়? কারণ যুক্তিবিদ্যা কি করে? যুক্তিবিদ্যা হচ্ছে জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করে। কাকে? জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করে, এই কারণে যুক্তিবিদ্যাকে কলাবিদ্যা বলা হয়। ওকে, এইবার দেখো, এবার হচ্ছে নিচের কোনটিকে সকল বিজ্ঞানের বিজ্ঞান আর সকল কলার সেরা কলা বলা হয়? এটা হচ্ছে যুক্তিবিদ্যাকে বলা হয়। ওকে, এরপরে এবার হচ্ছে যুক্তিবিদ্যা কোন ধরনের বিজ্ঞান? এটা একটা কি, এটা একটা কনফিউশন লাগতে পারে তোমাদের মধ্যে। এটা কি উত্তর করবা বলে দিচ্ছি। যুক্তিবিদ্যা কোন ধরনের বিজ্ঞান আসলে উত্তর করবা, যুক্তিবিদ্যা হচ্ছে আদর্শনিষ্ঠ বিজ্ঞান। কোন বিজ্ঞান? আদর্শনিষ্ঠ বিজ্ঞান। যুক্তিবিদ্যা হচ্ছে কি আমার? আদর্শনিষ্ঠ বিজ্ঞান। কোন ধরনের বিজ্ঞান? আদর্শনিষ্ঠ বিজ্ঞান যুক্তিবিদ্যা। ওকে, এরপর হচ্ছে কি আমার, এরপর হচ্ছে যুক্তিবিদ্যার আদর্শ কি? সবসময় মনে রাখা, যুক্তিবিদ্যার আদর্শ হচ্ছে সত্যকে অনুসন্ধান করা। কাকে? সত্যকে অনুসন্ধান করা। যুক্তিবিদ্যার আদর্শ হচ্ছে সত্য। যুক্তিবিদ্যার আদর্শ কি? যুক্তিবিদ্যার আদর্শ হচ্ছে সত্য।
যুক্তিবিদ্যার আদর্শ কি? যুক্তিবিদ্যার আদর্শ হচ্ছে সত্য। ওকে, এরপরে এরপরে এই যে এ সিস্টেম অফ লজিক, দেখো গ্রন্থ থেকে কে কোনটা গ্রন্থের লেখক, এটা মোট 4টা গ্রন্থ থেকে প্রশ্ন আসতে পারে। এই 4টা গ্রন্থের এখানে সব লেখা আছে যে এ সিস্টেম অফ লজিক গ্রন্থের লেখক হচ্ছে জে.এস. মিল। কে? জে.এস. মিল লেখছে হচ্ছে এ সিস্টেম অফ লজিক। এ সিস্টেম অফ লজিক গ্রন্থটা রচয়িতা হচ্ছে কে? এ সিস্টেম অফ লজিক গ্রন্থটা রচয়িতা হচ্ছে কি আমার? এ সিস্টেম অফ লজিক গ্রন্থটা রচয়িতা হচ্ছে জে.এস. মিল। 4টা বই আছে, 4টাই প্রশ্ন আছে, সমস্যা নেই, দেখাচ্ছি। তারপর দেখো, এই যে দেখো জে.এস. মিল, তারপর এই যে কনফিউশনটা দেখো, এন ইন্ট্রো